লাস্ট ব্লগটা ছিল মাজুলি নিয়ে, আর এই ট্রিপে আমরা এক্সট্রা একদিন হাতে রেখেছিলাম যদি প্রয়োজন পড়ে। কোনো প্ল্যান ছিল না, তো আমাদের হাতে বলতে গেলে 24 ঘন্টা টাইম আছে এখনও, কারণ কাল রাতে আমাদের ট্রেন। এখন জাস্ট সন্ধ্যা হয়েছে, এখন থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারবো জোরহাট। আমরা এখন আছি জোরহাটে এবং এসে উঠেছি একটা সুন্দর প্রপার্টিতে। জোরহাটে যদি আপনারা আসেন বা মাজুলি প্ল্যান করেন একটা দিন কোথায় থাকবেন, জোরহাটে থাকতে পারেন। এখানে এসে কোথায় থাকবেন সেটার একটা সন্ধান দেব, এবং একটা গোটা দিনে আপনারা কিভাবে জোরহাট এক্সপ্লোর করতে পারেন, জোরহাটের আশপাশে কি কি ঘোরার জায়গা আছে, সমস্ত কিছু নিয়ে থাকবে কিন্তু আজকের ব্লগটা। কন্টিনিউয়াস বৃষ্টির কারণে কারেন্টটা হঠাৎই চলে গেল, তাই দেখাতে পারছি না ভালোভাবে। কিছু গ্লিমসেস আমরা দেখালাম, তবে এই জায়গাটা এটা এখানকার বসার জায়গা বা ডাইনিং টাইপের এরিয়া বলা যেতে পারে। এখানে একমাত্র লাইট আছে, আর এখানটা এত সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, মানে পেন্টিং করা রয়েছে। জোরহাট কিন্তু আসামের চা বাগানের জন্য বিখ্যাত, তাই এখানে দেখুন চা তুলছেন মহিলারা, ওরকম কিছু পেন্টিং আছে। তো এই জায়গার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো। 9টা বাজে ফাইনালি কারেন্ট এসেছে এবং এই প্রপার্টি রং বেরঙের লাইটে ভরে উঠেছে। তো এদিকটা এরকম একটা গার্ডেন টাইপ এরিয়া আছে, তার পাশ দিয়ে রাস্তা চলে আসছে। 4 হুইলার নিয়ে এলে কিন্তু এই রাস্তা দিয়ে আরামসে চলে আসতে পারেন। আর এখানে একটা পার্কিং লট আছে, আর পার্কিং লটের পাশ দিয়েই কিন্তু আমাদের রুমটা চলে যাচ্ছে। রুম নাম্বার SP106 এই প্রপার্টির কিন্তু সবথেকে প্রিমিয়াম রুম। প্রথম থেকে যদি বলি, একটা কিং সাইজ বেড আছে, খুব কমফোর্টেবল একটা বেড, 2 থেকে 3 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। বেডের ওপরে সুন্দর একটা পেন্টিং করা আছে, তার সাথে কিন্তু রুমের মধ্যে এসি আছে, টিভি আছে, মিরর আছে, একটা বড় কাবার্ড আছে, তার সাথে একটা ডেস্ক মতো করা আছে জিনিসপত্র রাখার জন্য। ইলেকট্রিক কেটল, চা কফির পাউচ, প্লেট কাপ সমস্ত কিছুই দেওয়া আছে। তার সাথে কিন্তু বেডের পাশে দেওয়া আছে একটা ওয়ার্ক ডেস্ক কাম চেয়ার, এবং রুমের মধ্যে আছে একটা বড় সাইজের সোফা। তো রুমের সাইজ কিন্তু বেশ বড় এবং ঠিকঠাক, এবং তার সাথেই কিন্তু আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমও বেশ নিট অ্যান্ড ক্লিন, সেখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, শাওয়ার আছে, গিজার লাগানো আছে, তার সাথে সমস্ত রকমের টয়লেটারিসও কিন্তু দেওয়া আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এবং তার সাথে রুম। গুড মর্নিং এভরিওয়ান। কাল রাতের পরে তেমন আর কোনো অ্যাক্টিভিটিস হয়নি, এই একটাই কারণ যে 2 দিন ধরে আমাদের বৃষ্টিতে ভিজে কালকে পায়েলের জ্বর চলে এসেছিলো। ডিনারও করিনি, ঘুমিয়ে গিয়েছিল। আজকে সকালবেলা প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত এখানে বৃষ্টি কন্টিনিউয়াসলি ঝিরঝির করে পড়েই যাচ্ছে, তাই আমরা রিস্ক নিইনি। প্রায় 11টা বেজে গেছে। সারা দিনটা মোটামুটি আমাদের হাতে আছে, কারণ রাত্রিবেলা 9টা 15-র সময় আমাদের মারিয়ানি জংশন থেকে ট্রেন আছে, সেটা অ্যাভেল করব। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন এখান থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করতে যাবো। তার আগে সকালবেলা প্রপার্টিটা কীরকম লাগছে একবার বাইরে থেকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে প্রপার্টির মেন গেট। মেন রাস্তা থেকে কিছুটা ভেতরে এসে একদম শান্ত নিরিবিলি জায়গায় অবস্থিত। আপনারা যদি জোরহাটে একটা শান্ত নিরিবিলি জায়গায় স্টেকেশন করতে চান তাহলে বলবো এই প্রপার্টিটা বেশ ভালো। সামনে এরকম অনেকটা লন এরিয়া আছে, অনেকটা ওপেন এরিয়া আছে, এখানে প্রচুর প্ল্যান্টস আছে, এবং যেরকমটা দেখিয়েছিলাম রাত্রে যেখানে একটা ছোট্ট পন্ড মতো আছে। আর এই হচ্ছে প্রপার্টিটা, একদম আলাদা একটা গোয়া ভাইবস ফিল দেবে এই জায়গাটা নারকেল গাছটার জন্য। বাকি এখানে প্রচুর ফুলের গাছ, আর এখানে আপনারা পার্কিং করতে পারেন, গাড়ি পার্কিংয়ের এরিয়া আছে। প্লাস অনেকটা সময় এখানে হেঁটে চলে বেড়াতে পারেন। এই জায়গাটা একটা গার্ডেন এরিয়া আছে, এই যে এখানেও আপনারা ফটোশ্যুট করতে পারেন। একটা বাবুই পাখির বাসার মতো করা আছে, ভেতরে বসার জায়গাও আছে। বাকি এই হচ্ছে পুরো প্রপার্টিটা। মেন গেটের ঠিক পাশে যে বিল্ডিংটা আছে এখানে 4টে রুম আছে, এবং তার পাশেই ঠিক আছে আরেকটা বিল্ডিং, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে কিন্তু সোফা টোফা আছে আপনাদের বসার জন্য, পুরোটাই বেশ খোলামেলা এরিয়া। এই বিল্ডিংয়ে টোটাল 3টে রুম আছে, আমাদের যে রুমটা দেখালাম ওটা বাদ দিয়ে 2টো। এখানে একটা কনফারেন্স হল আছে এই যে, আর তার ঠিক পাশ দিয়েই যে রাস্তাটা এটা হচ্ছে রুমে যাওয়ার রাস্তা। এখানে 3টে রুম আছে। সো এই টোটাল প্রপার্টিতে 7টা রুম আছে।
হেলমেট পরে পুরো রেডি হয়ে গেছি। একটা কথা বলে রাখি, যারা হেলমেট পরতে পছন্দ করেন না, জোরহাট হোক কিংবা মাজুলি, হেলমেট একদম মাস্ট, নাহলে পুলিশ কিন্তু 1000 টাকার ওপরে বেশি ফাইন করবে। সেখান থেকে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, খুব খিদে পেয়েছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি ক্যাফে একসমে। এই হচ্ছে ক্যাফে, একদম নিচে আছে। আর এখানে কিন্তু প্রচুর হোটেলস আছে দেখলাম থাকার মতো। এখানে একটা আছে হোটেল নীরা। সো এখন ভেতরে গিয়ে দেখাই আপনাদেরকে। ঢুকে অনেকগুলো সিটিং এরিয়া আছে একসাথে। তো এই হচ্ছে, আর আমরা এখানে বসছি। যেহেতু আমার ঠান্ডা লেগেছে আর সবসময় একটা বৃষ্টি বৃষ্টি বর্ষা বর্ষা ভাব, তাই আমার স্যুপ খেতে ইচ্ছা হলো এবং আধা ঘন্টা ওয়েট করার পর এলো স্যুপটা। আমি অর্ডার দিয়েছিলাম ভেজ মানচাও স্যুপ, কোয়ান্টিটি আরেকটু আছে, ওকে একটু দিয়েছি। তো খেয়ে দেখি কেমন, অনেক কিছুই ভেজিস দেওয়া রয়েছে। টেস্টি আছে, স্পাইসি অ্যান্ড টেস্টি। স্যুপটা খাওয়ার পরে কিন্তু আমাদের নেক্সট আইটেম চলে এসছে বাটার নান। এটা আমরা দুটো নিয়েছি। তার সাথে এটা হচ্ছে চিকেন বাটার মশালা। কোয়ান্টিটিটা দেখে মনে হচ্ছে ফুল প্লেট, বাট এটা কিন্তু হাফ প্লেট। সুন্দর করে একটা স্মাইলি দিয়েছে। 4 পিস চিকেন আছে, তার সাথে গ্রেভিটা আছে। এটা নাকি এখানকার স্পেশাল আইটেম, এই দুটো। এটা কিন্তু তোমার দারুণ লাগবে, কারণ প্রচুর মিষ্টি মিষ্টি টেস্টটা। আমার অতটা ভালো লাগছে না, কিন্তু খুবই বাটারি ক্রিমি একটা টেক্সচার, ওইটা ভালো লাগছে। ঝাল হয়নি গো এটা? না, একদমই মিষ্টি মিষ্টি। তাই নাকি? বাহ, আমাকে টানছে। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম এক্সপ্লোর করতে। প্রথমেই আমরা যাচ্ছি চা বাগান, কারণ জোরহাটকে কিন্তু টি ক্যাপিটাল অফ আসাম বলা হয়ে থাকে। আর এখন ওয়েদারটা অনেকটা খুলে গেছে, সো বেরোলাম। এই মুহূর্তে আমরা চলে এসেছি জোরহাটের বিখ্যাত টকলাই টি গার্ডেনে। এই টি গার্ডেনটা কিন্তু খুব বিশাল বড় না, ছোটোখাটোর মধ্যেই টি গার্ডেন, এবং একটু খাপছাড়া খাপছাড়া টাইপের। মানে আমাদের নর্থ বেঙ্গলে বা সিকিমের দিকে যেরকম চা বাগান হয় পুরো ভরাট, সেরকম কিন্তু এটা না। দেখুন কিছুটা খাপছাড়া খাপছাড়া আছে। এই চা বাগানে আসার আগে টকলাই টি রিসার্চ সেন্টার পড়ে, সেখানেও আপনারা ভিজিট করতে পারেন। ওখানে একটা এন্ট্রি ফিজ লাগে এবং অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন নিতে হয় আর কি। তো ওখান থেকে কিছুটা এগিয়ে এসেই কিন্তু এই চা বাগানটা পড়ে। কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে পারেন, ভালোই লাগবে। জোরহাট থেকে এখন আমরা যাচ্ছি শিবসাগরের উদ্দেশ্যে। ডিস্টেন্স প্রায় 65 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। জোরহাট কিন্তু অন্যান্য 5টা টাউনের মতোই একটা টাউন, তাই এখানে প্রচুর রাস্তায় জ্যাম জট এই সমস্ত আছে, তার জন্য একটু লেট হচ্ছে। গুগল ম্যাপে দেখাচ্ছিল 1.5 ঘন্টার রাস্তা, বাট আমাদের আসতে প্রায় 2 ঘন্টা লেগে গেল, অনেকটাই লেট হয়ে গেল। আমরা এখন এসে পৌঁছেছি গোলাঘর। অ্যানসিয়েন্ট মনুমেন্টসের মধ্যে এটা একটা ভীষণ প্রোটেক্টেড একটা মনুমেন্ট। এসে দেখলাম তালা মারা আছে, ওই দেখতে পাওয়া যাচ্ছে। গোলাঘর থেকে এখন আমরা এলাম তলাতল ঘরে। এখানে মনে হয় একটা এন্ট্রি ফি দিতে হবে। এই তলাতল ঘর কিন্তু রংপুর প্রাসাদ নামেও পরিচিত। আসামের উত্তরাঞ্চলে অবস্থিত তাই অহোম স্থাপত্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ। অহোম রাজ্যের রাজধানী রংপুরের কেন্দ্রস্থলে অবস্থিত এই চমৎকার প্রাসাদটি 1751 থেকে 1769 সালের মধ্যে বিখ্যাত অহোম রাজা রাজেশ্বর সিংহ তৈরি করেছিলেন। মজার বিষয় হলো এই চালের গুঁড়ো এবং হাঁসের ডিমের মিশ্রণে তৈরি ইট এবং জৈব সিমেন্ট সহ সম্পূর্ণরূপে জৈব উপকরণ দিয়ে কিন্তু এই দুর্দান্ত স্মৃতিস্তম্ভটা তৈরি হয়েছিল। যেহেতু তলাতল ঘর প্রাথমিকভাবে একটি সেনা ঘাঁটি হিসাবে নির্মিত হয়েছিল, তাই এটিতে 2টি লুকানো সুড়ঙ্গ আছে, একটি 16 কিলোমিটার আর একটি 3 কিলোমিটার। এগুলো রাজা এবং তার সেনাবাহিনীদের জন্য লুকোনোর চেম্বার এবং পালানোর পথ হিসাবেও নির্মিত হয়েছিল। পর্যটকদের জন্য কিন্তু তলাতল ঘরের ওপরের 3টি স্তর দেখারই অনুমতি দেওয়া হয়। আন্ডারগ্রাউন্ড যে ফ্লোরগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ থাকে। যদি মজা করে বলি, আসামে এসে যদি মুর্শিদাবাদের হালকা করে ফিল পেতে চান, তাহলে কিন্তু এই জায়গাটা আসতে হবে।
আচ্ছা, এই জায়গাটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভিস অফ ইন্ডিয়ার আন্ডারেই পড়ে। ওদিকে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি আছে, ওদিকে টয়লেটস আছে, আর সাথে আছে প্রচুর ওপেন এরিয়া। হাতে 1 ঘন্টা সময় নিয়ে আসলে কিন্তু ভালোই কাটবে। এখানে কিন্তু এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 20 রুপিস, কিন্তু ক্যাশের কোনো সিস্টেম নেই। একটা ওয়েবসাইট দেওয়া আছে, মানে QR কোড দেওয়া আছে, সেটা আপনাদের মোবাইলে স্ক্যান করতে হবে, দিয়ে রিডাইরেক্ট করবে একটা ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের একটা প্রুফ, সেটা নাম্বারটা লিখতে হবে। দেওয়ার পরে আপনাদেরকে রিডাইরেক্ট করবে আরেকটা ওয়েবসাইটে, সেখানে গিয়ে ফোনপে বা গুগল পের মাধ্যমে, UPI এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। তারপর একটা টিকিট আসবে, আপনার মোবাইলে ডাউনলোড করতে হবে, সেই PDFটা দেখাতে হবে। তারপর ফোন নাম্বার এবং নিজস্ব সিগনেচার করেই কিন্তু ভেতরে ঢুকতে হবে। এই এন্ট্রির ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা আছে, 20 টাকা ক্যাশ দিয়ে কিন্তু এরা নেবে না। এপ্রিল মাসে কিন্তু আসামের সবথেকে বড় উৎসব বিহু উৎসব আছে, আর তার জন্যই কিন্তু এখানে মাঠে প্র্যাকটিস করাচ্ছেন টিচাররা। একই তালে তালে ছন্দে ছন্দে সুন্দর নাচ। আমরা বিহু উৎসব আগেও দেখেছি আসামে, সেই ব্লগ আমাদের চ্যানেলে আছে। এটা কিন্তু জমজমাট একটা টুরিস্টিক প্লেস, তবে যতজনকে দেখলাম সবাই লোকাল, কাউকে বাইরের দেখলাম না। আর এখানে একটা মেলা মতো বসেছে। এবার ম্যাডাম ডিমান্ড করছে একটু ফুচকা খাবো, একটু আইসক্রিম খাবো, এই সমস্ত। এই দেখুন এখানে সমস্ত জিনিসপত্র বিক্রি টিক্রি হচ্ছে, প্রচুর টুরিস্ট এসছেন। ওখান থেকে বেরিয়ে আমরা এলাম রংঘরে। এখানে পার পার্সন এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা যদি অফলাইনে কাটেন, আর যদি অনলাইনে হয় তাহলে 20 রুপিস। এই হচ্ছে এন্ট্রান্স। চলুন একবার যাই, ভালোই ভিড় আছে। রংঘর হলো এশিয়ার প্রথম অ্যাম্পি থিয়েটার বা প্রথম প্যাভিলিয়ন হিসাবেও পরিচিত। এটি 1744 খ্রিস্টাব্দে প্রমত্ত সিংহ দ্বারা নির্মিত হয়েছিল। এর আকৃতি গোড়ায় অষ্টভুজাকার এবং ভবনটি 2 তলা বিশিষ্ট। রংঘরটি বিশেষভাবে অহোম রাজবংশের রাজপরিবার এবং জনসাধারণের বিনোদন, খেলাধুলা এবং বিভিন্ন কার্যকলাপ উপভোগের জন্য তৈরি করা হয়েছিল। এই সমস্ত হিস্টোরিক্যাল প্লেসগুলোতে মানে প্রেমের নিদর্শন থাকবেই। এখানে দেখুন কতজন নাম লিখে গেছে, এই প্লাস এই। জোরহাটে একটা দিন স্টে করে যদি শিবসাগরে একটা দিন স্টে করতে পারেন, তাহলে এই জায়গাগুলো ঘুরে দেখা আরও সহজ হয়ে যাবে। আমাদের মতো তাড়াহুড়ো করতে হবে না ট্রেন ধরার মতো। এখন আমরা এসে পৌঁছালাম শিবসাগর ট্যাঙ্ক। বিশাল বড় একটা দিঘির মতো এলাকা, এবং চারদিকে প্রশাসনিক ভবন থেকে শুরু করে জেল, CRPF অফিস, পুলিশ অফিস আছে। ঠিক এর পিছন দিকটাই হচ্ছে জেল। অনেকটা সময় থাকলে কিন্তু কাটানো যেতে পারতো, বাট আমাদের হাতে খুব একটা সময় নেই। আর এখানে গুগলের যে ছবিগুলো দেখবেন রিফ্লেকশানটা পড়েছে, যখন সানসেট হয় রিফ্লেকশানটা পড়েছে, অপূর্ব দেখতে লাগছিল। বাট এখন তো সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। বাট হ্যাঁ, অনেকটা সময় কাটানোর মতো একটা জায়গা। যদি কেউ এই ব্লগটা কুচবিহার থেকে দেখে থাকেন, তাহলে এই জায়গাটা অনেকটা আপনাদের ওই রাজবাড়ির পাশে যে দিঘিটা আছে, ওই দিঘির পাশের রাস্তাটার মতো লাগছে না? যে প্রশাসনিক ভবনগুলো একদিকে আর এরকম দিঘিটা আপনাদের একদিকে। কারো যদি এরকম সিমিলারিটি খুঁজে পান কমেন্ট সেকশানে জানাবেন কুচবিহার থেকে। এইমাত্র যে জায়গাগুলো আমরা ঘুরে এলাম, ওখান থেকে কিছুটা দূরে গিয়ে কিন্তু অহোমস কিং প্যালেস আছে। আমাদের সময়ের অভাবে দেখার সুযোগ হলো না। সাজেস্ট করব যে এই জায়গাটা একটু হাতে সময় নিয়ে আসবেন, এবং বিকালের দিকটা সিজন টাইমে এলে কিন্তু বেশ ভালো লাগবে। এখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে, আর আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, মানে জোরহাটের উদ্দেশ্যে। অনেকটা রাস্তা বাকি। রাত্রি এখন প্রায় 10:30। আমরা দাঁড়িয়ে আছি মারিয়ানি জংশন স্টেশনে। এর মাঝে অনেকগুলো গল্প হয়ে গেছে। আমাদের ফিরতে একটুখানি লেট হয়ে গিয়েছিল। তারপর হোটেলে গেলাম আমরা, ওখান থেকে চেক আউট করলাম, লাগেজপত্র নিলাম। তারপর ওখান থেকে গেলাম স্কুটি ফেরত দিতে। কোথা থেকে জোরহাটে স্কুটি রেন্ট করেছি, আগের ব্লগে শেয়ার করেছি, মানে মাজুলির ব্লগটায়। তো ওখানে স্কুটিটা ফেরত দিলাম। ফেরত দেওয়ার পরে আমরা চলে এলাম জোরহাট পাবলিক বাস স্ট্যান্ডে। জোরহাট পাবলিক বাস স্ট্যান্ড থেকে অটো ছাড়ছিল না, মানে মারিয়ানি জংশন বলছিল রিজার্ভে যাবে 400 টাকা। তারপর কিছুক্ষণ ওয়েট করাতে একটা পাবলিক ট্রান্সপোর্ট পেলাম,
পার পার্সন 40 টাকা করেই নিল। ওখান থেকে আমরা চলে এলাম মারিয়ানি জংশন স্টেশনে। ট্রেন আসার কথা 9:20-তে, চলে আসছে 10:30টায়, মানে প্রায় 1 ঘন্টার ওপর লেট। আপাতত ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে, 1 নম্বর প্ল্যাটফর্মে। 10:43 বাজে ফাইনালি ট্রেনটা ঢুকছে। এত লেট করলো আজকে, এত লেট। এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট M4, এই হচ্ছে 7980, একদম বাথরুমের কাছে। আমাদের লাকটা খুবই খারাপ যে বাথরুমের গন্ধটা সহ্য করতে হবে। ট্রেনটা যতই লেট করে ছাড়ুক, এনজেপিতে কিন্তু একদম টাইমে ঢুকিয়েছে। দুপুর 2:15 আমরা কিন্তু এনজেপি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনের জার্নি ঠিকঠাকই ছিল, তবে ওয়াশরুম বড্ড মানে নোংরা হয়ে গিয়েছিল। বারবার বলা সত্ত্বেও কিন্তু ওয়াশরুম খুব একটা পরিষ্কার ছিল না। ইনকেস যদি আপনারা আসার সময় এই ট্রেনটা অ্যাভেল করেন, তাদের জন্য বলে দিলাম। আজকে শিলিগুড়ির ওয়েদারটা একবার দেখুন, পুরো একদম মেঘলা হয়ে আছে, কিন্তু ট্যুরিস্টের ছড়াছড়ি। প্রচুর মানুষ কিন্তু আসছেন এই শিলিগুড়িতে, মানে দার্জিলিং ঘুরতে। সিজন যেহেতু স্টার্ট হয়ে গেছে। তো ফাইনালি ব্লগটা এন্ড করার পালা। তবে এন্ড করার আগে একটা কথা বলবো, জোরহাট থেকে শিবসাগর পর্যন্ত কিন্তু বাস সার্ভিস চালু আছে। আপনারা বাস অ্যাভেল করেও যেতে পারেন, বা ম্যাজিক গাড়ি করে কিন্তু ব্রেক জার্নি করেও যেতে পারেন। তো আশা করি এই ব্লগটা মোটামুটি ভালো লেগেছে, যদিও আমাদের খুব বেশি এনজয় করতে পারিনি ওয়েদারের জন্য, বা আমাদের একটু দেরি হয়ে যাওয়ার জন্য। তো তার জন্য ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়েন্স স্টোরিজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার।